নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। সেটা ধসেও চলে যেতে পারে, অ্যাভালান্স নেবে ধসে চলে যেতে পারে, ওপর থেকে পাথর পড়তে পারে, ওইভাবেই থাকতে হয়। না, ওর জন্য ফ্ল্যাশ বাল্বের ঝলকানি নেই, হাততালি, চিৎকার বা উল্লাস নেই, হাজার হাজার কোটি টাকার বিনিয়োগও নেই। কারণ ওর দুঃসাহসিক অভিযানে আছে প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলা। কিন্তু রোগা পাতলা চন্দননগরের পর্বতারোহী পিয়ালি বসাক যা বলল, শুনলে আপনার বাক রুদ্ধ হয়ে যাবে। কেমন সেই দুঃসাহসিক অভিযান শুনুন। তুষার ঝড়ের যে অভিজ্ঞতাটা আমার হয়েছিল ভাগীরথী 2-তে, যখন ক্লাউড বার্স্ট হয়েছিল 2013 সালে, উত্তরাখণ্ডের ক্লাউড বার্স্টে কেদারের মন্দির একটুর জন্য বেঁচে গিয়েছিল, জানেন, সেই বিশাল খবর হয়েছিল। তো আমরা তখন ওই যে ক্লাউড বার্স্ট হয়েছিল যে মেঘটার মধ্যে, ওই মেঘের ভেতরে ছিলাম আমরা। পিয়ালি বিনা অক্সিজেনেই এবারও সিসাপাংমা এবং চৌইউ ডেথ জোনে শৃঙ্গে ওঠার অভিযান শুরু করছেন। এপ্রিলেই তিব্বতের উত্তর দিক থেকে শুরু হবে তার এই অভিযান। কি কঠিন লড়াই, কি অদম্য সাহস না থাকলে নির্ঘাত মৃত্যুকে সামনে দেখে বুক চিতিয়ে লড়া যায়, ওর মুখে না শুনলে বুঝতে পারবেন না। এই উচ্চতা হচ্ছে সিসাপাংমার উচ্চতা 26,300 ফুট, আর চৌইউয়ের উচ্চতা 27,000 ফুট প্রায়। আর যদি বললাম যদি কোনো সমস্যা হয়, চীনে পারমিশন পেতে, তাহলে কাঞ্চনজঙ্ঘা তৃতীয় উচ্চতম শৃঙ্গ, ওটা আমি যাব। ওটার উচ্চতা আরো বেশি, ওটা তো তৃতীয়, ওটা 28,900 ফুট প্রায় উচ্চতা, কাঞ্চনজঙ্ঘার উচ্চতা। তো এইগুলো তো খুবই দুর্গম শৃঙ্গ, লাইভ রিস্ক তো থাকেই, জানেন, পর্বতারোহণ খেলাটাই লাইভ রিস্কের। ক্রিকেট ফুটবলে জানেন যে তাও একটু রেস্টের তাদের সুযোগ মেলে, বা ওগুলো তো কয়েক মিনিট বা কয়েক ঘন্টার খেলা হয়। পর্বতারোহণ আমাদের 1.5 মাস 2 মাস ধরে ওই অভিযান ওই দুর্গম ঠান্ডা জায়গাতেই আমাদের কাটাতে হয়। তো এখানে তো সবাই আছেন পর্বতারোহীরা, তারাও জানেন মানে কত দুর্গম। এবং ওখানে আমাদের মানে ওইভাবে ঘুমোনোও তো বরফের ওপর। হ্যাঁ, আমাদের তো তাঁবুও তো বয়ে বয়ে নিয়ে যেতে হয়। এবং এই খাড়াই যে বরফের ঢাল, সেখানে এই যে আইসেক্স, এই দিয়ে বরফ কেটে কেটে, এই যে এইটা আছে, এই দিয়ে বরফ কেটে কেটে, হ্যাঁ, ওই থাক বানাতে হয়। সেইখানে আমরা তাঁবু লাগাই পুরো খাড়াই বরফের দেওয়ালে। সেটা ধসেও চলে যেতে পারে, অ্যাভালান্স নেবে ধসে চলে যেতে পারে, ওপর থেকে পাথর পড়তে পারে, ওইভাবেই থাকতে হয়। তো ওই ঠান্ডা নিচে থেকে তো প্রচন্ড ঠান্ডা ওঠে, ওই -50-60 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, তার মধ্যে তো ঘুমোনোও ঠিক মতো যায় না, জানেন, এত কঠিন পরিশ্রমের পর ঘুমও হয় না। তো যেটা বললাম, যেহেতু আমি খাওয়াটা অনেক বেশি বেশি করতে পারি, এইগুলোর সাথে মানে আমি লড়াইটা করতে পারি। বা পাহাড়ে তো প্রকৃতির সাথে লড়াই করা যায় না, মানে ওটার সাথে নিজেকে অ্যাডজাস্টটা আমি ভালো মতো করে নিতে পারি, তাই জন্য পারছি। আমার বিশেষত্বই ওইটা যে অক্সিজেন ছাড়া আর কি করার, কারণ আমার অক্সিজেন লেভেল অনেক বেশি থাকে ওই উচ্চতায়। ডেথ জোন 26,000 ফুটকে বলা হয় ডেথ জোন। 26,000 ফুটের ওপরে পৃথিবীতে 14টা শৃঙ্গ আছে, তার মধ্যে 6টা আমি আরোহণ করেছি, আরো এই 2টোতে যাওয়ার আমার ইচ্ছা আছে। তো সেইগুলো যে মানে অক্সিজেন সিলিন্ডার নিয়েও ওখানে মানুষ মারা যান, এবং ব্রেনে অক্সিজেন যায় না, যে কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওপর থেকে নিচে পড়ে যান, কারণ ডিসব্যালেন্স হয়ে যায় ওখানে। কিন্তু সেখানে আমারও অক্সিজেন স্যাচুরেশন কিন্তু 97-98 এরকমই থাকে। অন্যদের যেখানে 50-60-তে অক্সিজেন লেভেল চলে যায়, সেখানে আমার 97-98 থাকে। এবং এই যে বললাম আমি তুষার ঝড়েও কনফিডেন্টের সাথেও বলছি যে তুষার ঝড় এলেও রেড অ্যালার্ট জারি হয়ে গেছে এভারেস্টে। সারা পৃথিবীর সব বিখ্যাত পর্বতারোহীরা, বড় বড় পর্বতের, তারা নিচে ফেরত চলে গেছেন, যে কেউ আজ পর্যন্ত বাঁচেনি, অক্সিজেন সিলিন্ডার নিয়েও বাঁচেনি, সেখানেও আমি যেতে পেরেছি। শৃঙ্গ জয়ের স্বপ্ন খুব একটা সহজ নয়। মৃত্যুকে চ্যালেঞ্জ করার জন্যই সারা বছরের কঠিন অনুশীলন করতে হয় পিয়ালিকে। আলাদা করে
প্রস্তুতি বলতে আমি যে ছোটবেলা থেকে অভিযান তো কন্টিনিউ করেই চলেছি, 5 বছর বয়স থেকে আজ পর্যন্ত আমার কোনোবারই বাদ নেই। হিমালয়তে যাওয়া সবসময় হিমালয়তেই কাটিয়েছি। তো আমার তো হৃৎপিণ্ড ফুসফুস ওইভাবে এমনি তৈরি হয়ে গেছে ছোট থেকে, অক্সিজেন স্যাচুরেশন অনেক বেশি থাকে। এমনি এখানে তো আমি জিম করি পর্বতারোহণের জন্য, যেগুলো দরকার সেই ধরনের জিমে প্র্যাকটিস করি। তাইকন্ডো, মার্শাল আর্ট ওটাও আমি খেলি, ওটাতেও আমি ব্ল্যাক বেল্ট, ন্যাশনালেও গোল্ড পেয়েছি, ওগুলো প্র্যাকটিস করি। যোগাসন করি, ব্রিদিং এক্সারসাইজ আমি সবসময় করি, মানে সাইকেল চালাতে চালাতে, বসতে উঠতে বসতে, বাড়িতে কোনো কাজ করতে করতে, পাহাড়ে উঠতে উঠতে ব্রিদিং এক্সারসাইজ। শরীরে যত আর কি শক্তি আছে একদম ভেতর থেকে যত জোরে জোরে ব্রিদিং এক্সারসাইজ করা যায় ওটা আমি কন্টিনিউ করতে থাকি, তার জন্য অক্সিজেন স্যাচুরেশন আমার বেশি থাকে। এইগুলো করি। আর আইস ক্লাইম্বিং, ওই এগুলো তো প্র্যাকটিস পাহাড়ে গিয়ে গিয়ে আমাদের করতেই হয়। রক ক্লাইম্বিং, আইস ক্লাইম্বিং, সেগুলো পাহাড়ে গিয়ে গিয়ে। তারপরে এই শীতকালে ফ্রোজেন ওয়াটারফল, কেলকে ওখানে ঝর্ণার জলগুলো তো শীতকালে জমে যায়, হ্যাঁ পুরো আইস হয়ে যায়, ওই ফ্রোজেন ওয়াটারফল দিয়ে দিয়ে আমরা আইস ক্লাইম্বিং প্র্যাকটিস করি। তো এইগুলো তো আমি করেই চলেছি প্র্যাকটিস। উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে এক চরম বিপর্যয়ের ঘটনা শুনেছিলেন তো? তখন পিয়ালি ছিল মেঘের আড়ালে, কিন্তু ফিরে এসেছিল মেঘনাদ হয়েই। দিনের বেলাতেও মানে পুরো রাত্রির মতো অন্ধকার হয়ে গেল, নিজের হাতটাই নিজের কাছে রেখে নিজের হাতটা দেখতে পাচ্ছি না, এত ঘন মেঘ। তা কোথায় পা ফেলছি, নিজেদের পাটা তো দেখতে পাচ্ছি না, নিজের পাটা কোথায় ফেলছি। আর খাড়াই এরকম পাথরের দেওয়াল ছিল, আর ওখানে যেহেতু মাটি নেই, একটা পাথরের ওপর একটা পাথর সাজানো, মানে ধরুন 10-20 ফুট বড় পাথর, বা এরকম একটা ঘরের সমান, হল ঘরের সমান পাথর, শুধু লুজ পুরো নড়ছে, একটার উপর একটা সাজানো চূড়া অব্দি। আমরা চূড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম যখন ক্লাউড বাস্টটা হয়েছিল, এবং বললাম যে পুরো পা তো রাখার জায়গা থাকে না, ওই পাথরের খাঁজগুলোতে শুধু পায়ের আঙুলগুলো রাখছিলাম। আর ওটা ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের অভিযান ছিল, সারা দেশ থেকে 10টা রাজ্য থেকে 10 জন মেয়েকে সিলেক্ট করেছিল, পশ্চিমবঙ্গ থেকে আমি একাই সিলেক্ট হয়েছিলাম। তো টিম পুরো খুবই স্ট্রং ছিল, খুব স্ট্রং টিম ছিল। তো যাই হোক, তো তুষার ঝড় যখন আসে, তো এবার আমাদের তো দমক মেরে মেরে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এবার এত জোরে একটা তুষার ঝড়ের ধাক্কা এসছে, এরকম পেছনে হেলে গেছি। আর IMF এরও তো প্রচুর ভারী ব্যাগ লোড থাকে আর কি। যেই এবার পেছনে হেলে গেছি, ব্যাগটা তো পেছন দিকে টানছে। এবার রয়েছি তো শুধু পায়ের আঙুলের ওপর ভর করে, কয়েক মিলিমিটার, আঙুলের কয়েক মিলিমিটার পাথরের কাছে রাখতে পেরেছি। এবার অত বড় বড় পাথর, এবার যেই পেছনে হেলে গেছি, হাজার হাজার ফিট নিচে গ্লেসিয়ার। এইবার আমি একটা বিশাল বড় পাথর দেখে এরকম ভাবে ধরতে গেছি, যেই একটু ধরেছি দেখছি পাথরটা নড়ছে একটু আমার দিকে, জাস্ট কয়েক মিলিমিটার। যেই সরে এসছে আমি তো ছেড়ে দিয়েছি, মানে আর সরে গেলে পাথর তো ধস নেমে যাবে এবারে। আর ওর ওপরে তো পাথরগুলো পুরো লুজ সরানো, মানে সাজানো রয়েছে, ওগুলোও নড়ে উঠেছে। তো তখন সাথে সাথে আমি পাথরটা ছেড়ে দিয়েছি, দিয়ে ওই পায়ের যে আঙুলের ডগাটুকু কয়েক মিলিমিটার রাখতে পেরেছি, ওই পায়ের ডগার ওপর পুরো জোর, পুরো শরীরের জোর ওইটার ওপর দিয়ে নিজের বডি ব্যালেন্স সামলেছি, কিছু তো ধরতে পারছি না। আর খাড়াই এরম পাথরের দেওয়ালটা, পেছনের দিকে হেলে গেছি। মানে এগুলো কিন্তু এত বললাম, এক পলকেরও বোধহয় 1000 ভাগের 1 ভাগের মধ্যে পুরো ঘটনাটা ঘটে গিয়েছিল। তো ওইভাবে নিজের ব্যালেন্সটা আমাকে কোনো কিছু না ধরে ভারী ব্যাগ নিয়ে পুরো আমাদের সামলে নিজেকে বাঁচাতে হয়েছে। এবং এখানেও বলি কোনো দড়ি কিন্তু ছিল না, কারণ লুজ বোল্ডার বলে, দড়িকে বলে লাইফ লাইন। আমরা তো যাই দড়ি লাগাতে, অ্যাঙ্কার করে করে রুট ওপেন করে, এখানে সেফটি থাকে। ওইখানে এমন কন্ডিশন ছিল দড়ি আমরা লাগাতে পারিনি, ওই অবস্থায় আমি পুরো ওইভাবে উড়ে যাচ্ছিলাম তুষার ঝড়ে। তারপরে তো যাই হোক আমাদের লিডার ম্যাডাম তো ক্যান্সেল করে দিল, আর সামিটে যাওয়া যাবে না, এবার নিচে ফিরতে হবে যত তাড়াতাড়ি। তো কয়েক ঘন্টার মধ্যে আমাদের কোমর বুক সমান মানে বরফ হয়ে গেল। তো অপেক্ষা করার কোনো জায়গা নেই, যত তাড়াতাড়ি সম্ভব নিচে নামতে হবে। অপেক্ষা করলে আমরা পুরো বরফের নিচেই 20-25 কি 100 ফুট বরফের তলায় চলে যাব। তো ওই রকম ডেঞ্জার জায়গা দিয়ে আমরা নামছি, দড়ি টড়ি কিছু নেই। হ্যাঁ, এবার পুরো পরিবর্তন হয়ে গেছে, কিছু আমরা চিনতে পারছি না।
তো 3-4 দিন পুরো আমরা ওই কন্টিনিউ তুষার ঝড়ে নেবে তো গোম মুখ পেরিয়ে ভুজবাসে নেমেছি, কিন্তু ওই ভিজে জামা কাপড়ে তুষার ঝড়টা তো পুরো ফাঁক ফোকর দিয়ে ঢুকে গেছে, গেটার কোনো কাজ করছে না, গেটার তো হাঁটু অবধি, বরফ তো কোমর বুক সমান হয়ে গেছে, জুতোর ভেতরে বরফ, শরীরের গরমে গলে জল হয়ে গেছে, ভিজে পুরো জামা কাপড় ওই তুষার ঝড়ের মধ্যে ঠান্ডায়, খাওয়া দাওয়া সব কিছু নেই, বরফের নিচে চাপা পড়ে গেছে, তাঁবু বরফের নিচে সব। তো ওই তুষার ঝড়ে 3-4 দিন ধরে লড়াই করে নেমেছি, হাইপোথার্মিয়া হয়ে গিয়েছিল। হাইপোথার্মিয়া হচ্ছে বডির টেম্পারেচার নর্মালের থেকেও নিচে চলে যায়, তাইতে তো হার্ট ফেলিওর, ব্রেন ড্যামেজ সবই হয়ে যায়। আমাদের তো পুরো মুখটা, হাত পা সব নীল হয়ে গিয়েছিল, পুরো এই যে চামড়াটা উপরে নীল রং হয়ে গিয়েছিল পুরো। তো সেই অভিজ্ঞতাটা কিন্তু আমার এভারেস্টের তুষার ঝড়ে ভয়ও প্রচন্ড পেয়েছিলাম, ভাগীরথী টু যাই হোক, কিন্তু এভারেস্ট তো পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, এবং 1996 সালের ঘটনা নিয়ে তো হলিউডে সিনেমাও আছে, আপনারা অনেকে দেখবেন, এভারেস্ট বলে সার্চ করবেন নেটফ্লিক্স বা ওই ইয়েতে দেখতে পাবেন। আর হচ্ছে নেপালের যিনি পাসাং লামু শেরপা, প্রথম নেপালি এভারেস্ট বিজয়ী মহিলা, উনি কিন্তু এভারেস্ট আরোহণ করে নিচে ফিরে আসতে পারেননি, তুষার ঝড়েই উনি হারিয়ে গিয়েছিলেন, এবং ওনার সাথে আরো 2জন শেরপাও তুষার ঝড়ে হারিয়ে গিয়েছিলেন। তো আমরা যেতে যেতে ওইগুলোই ঘটনাগুলো আলোচনা করছিলাম, দিয়ে সেই যখন তুষার ঝড়ের মধ্যে আমাদেরকেই উঠতে হলো, চূড়ায় পৌঁছানো তো অর্ধেক কাজ হলো, আবার নিচে নামতে হবে, সেটা আরো কঠিন কাজ, এবং নামার পথে বেশি পর্বতারোহীর অ্যাক্সিডেন্ট ঘটে। তো সেই প্রচন্ড ভয় পেয়েছিলাম, ভিডিও দেখলেও বুঝবেন। তো এই আর কি করেছি। তো এখন সবার কাছ থেকে আমি আশীর্বাদ প্রার্থনা করছি। পিয়ালির অভিযানে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন 1967 সালে দেশের প্রথম মহিলা দল নিয়ে যাওয়া পর্বতারোহী দীপালি সিনহা। খুব ভালো লাগছে, তুমি তোমার যাত্রায় এগিয়ে যাও পিয়ালি, আর আমরা সবাই অপেক্ষা করব তোমার ফিরে আসার জন্য, এবং ফিরে আসার পরে আবার আমরা এখানেই মিলিত হব তোমাকে সেদিন সম্বর্ধনা জানাবো। পিয়ালির এই অভিযানে তাকে এগিয়ে দিতে 20 লক্ষ টাকা অর্থ সাহায্য দিল বন্ধন ব্যাংক, 50,000 টাকার চেক সাহায্য দিল কলকাতা রিদম। উপস্থিত ছিলেন তার প্রশিক্ষক অপূর্ব চক্রবর্তী, পার্থ ভট্টাচার্য, করুণা প্রসাদ মিত্র সহ আরও অনেক শুভানুধ্যায়ী। আর পিয়ালি বললেন, বাবা মাকে হারিয়েও এই অসংখ্য মানুষের শুভেচ্ছা তাকে পাহাড়ের তুষার ঝড়ের মৃত্যুর সামনে থেকেও আবার সমতলে ফিরিয়ে আনবে। এই মানসিক দৃঢ়তাই ওর চলার পথের পাথেও। আমার মা বাবা সম্প্রতি আর কি গত হয়েছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, ওনাদের সাপোর্টেই তো আমার পর্বত অভিযানে আসা, পর্বত অভিযান শুরু। তো আমার মা বাবাকে উৎসর্গ করেই এই অভিযান আমি করতে চলেছি। এখনো পর্যন্ত পিয়ালি যে সকল শৃঙ্গ জয় করেছে সেগুলো সবই ডেথ জোন। শুনে নিন কি কি করেছে সে। এই অভিযানগুলো পৃথিবীর 6টা উচ্চতম শৃঙ্গ এখনো অবধি আরোহণ আমি করেছি। এভারেস্ট উচ্চতম শৃঙ্গ, লোৎসে 4র্থ উচ্চতম শৃঙ্গ, মাকালু 5ম উচ্চতম শৃঙ্গ, ধৌলাগিরি 7ম উচ্চতম শৃঙ্গ, মানাসালু 8ম উচ্চতম শৃঙ্গ, এবং অন্নপূর্ণা 10ম উচ্চতম শৃঙ্গ, এগুলো আমি আরোহণ করেছি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও পিয়ালি এত বড় স্বপ্ন কিভাবে দেখতে পারে তা সে নিজেও জানে না, কিন্তু সঙ্গে রয়েছে অদম্য মনের জোর, সাহস আর মৃত্যুকে সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করার শক্তি, যা তাকে প্রতিবার জীবন মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে এই সুন্দর পৃথিবীতে, যেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ নিজেই হয়তো লিখেছিলেন, জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। সেই ভাবনাহীন চিত্ত নিয়েই কিন্তু পিয়ালি বসাক আবার তিব্বতের পথে যাত্রা শুরু করতে চলেছে এপ্রিল মাসেই। সকলের কাছে তার প্রার্থনা, শুভেচ্ছা থাকুক, প্রার্থনা থাকুক আর এক শৃঙ্গ জয়ের। বঙ্গবার্তা তরফ থেকে পিয়ালির এই যাত্রার জন্য অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা এবং শুভকামনা বঙ্গবার্তার দর্শকদের তরফ থেকেও।